আচ্ছা, সকলকে ওয়েলকাম। তো আমাদের আগের দিনের ভিডিওতেই মোটামুটি ফ্রিকশন শেষ হয়ে যেত, তো কতগুলো অঙ্ক বাকি আছে। তো চলো আমরা সেই অঙ্কগুলোকে কমপ্লিট করি, তাহলে আমাদের ফ্রিকশনের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তা আগের দিনের মোটামুটি কিছু অঙ্ক আমরা করেছি। আগের দিন ধরে নিয়েছিলাম যে হয়তো এই পার্টটাও আমরা শেষ করে দেবো, কিন্তু এই পার্টটা যদি শেষ করতে যেতাম তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো বড় না করে আমরা এই একটা লেকচারকেই আমরা দুটো পার্টে ভাগ করে তোমাদের সামনে নিয়ে আসছি। কিছু নেই, কতগুলো সমস্যা আছে, কিন্তু এই প্রবলেমগুলো পড়লে এই ধরনের প্রবলেমও কিন্তু আমাদের যে কোনো পরীক্ষায়, সে আমাদের এইচএস পরীক্ষায় হোক না কেন, বা নিট হোক না কেন, বা জয়েন্টে হোক না কেন, এই ধরনের প্রশ্ন দেয়, এই ধরনের কনসেপ্ট দেয়। অ্যাকচুয়ালি পরীক্ষাগুলোতে কী হয়, আমি যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলোই হুবহু তুলে দেয় না, ঠিক আছে, কিন্তু মেন যেটা দরকার সেটা হচ্ছে কনসেপ্ট। তুমি যে কোনো চ্যাপ্টার পড়ো না কেন, তার কনসেপ্টটা কী বলছে সেইটা তুমি যদি ঠিকঠাক আয়ত্ত করতে পারো, তাহলে সেই ধরনের অঙ্ক যাই দিক না কেন তোমরা করতে পারবে। একই হুবহু সেই অঙ্ক সাধারণত দেয় না, খুব রেয়ার কেস হয় যখন দেয়। তো চলো আমরা এই অঙ্কটা করি। বলছে বস্তুটাকে গতিশীল করতে ন্যূনতম কত বলের প্রয়োজন। তাহলে দেখি আমাদের কী দিয়েছে প্রশ্নটা। এরকম একটা বস্তু দিয়েছে এবং এই বস্তুটার উপর আমি এই দিকে বল প্রয়োগ করছি, অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আমি বল প্রয়োগ করছি, ঠিক আছে। এবং এইখানে ঘর্ষণ বল কাজ করছে, এইগুলো স্পর্শতলে ঘর্ষণ বল কাজ করছে। যেহেতু বস্তুটা এই দিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, তাই জন্য ঘর্ষণ বল আমাদের এই দিকে কাজ করবে, এফএস। যেদিকে বস্তুটা মুভ করতে চাই তার উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করে। তো আমরা এই প্রযুক্ত বলটাকে যদি দুটো ভাগ করি, তাহলে এই দিক বল হবে এফ কস থিটা, আর এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে এফ সাইন থিটা। এটা আমরা এতক্ষণে শিখে গেছি, ঠিক আছে। এই থিটা বর্গ কম্পোনেন্ট হচ্ছে এফ কস থিটা, আর এই দিক বর্গ হচ্ছে এফ সাইন থিটা। বস্তুটার ওজন যদি ভর যদি এম হয়, তাহলে এই দিক বরাবর এমজি কাজ করবে এবং এই দিক বরাবর লম্ব প্রতিক্রিয়া থাকবে। এটা তো আমরা শিখে গেছি ঘর্ষণ বল এতক্ষণ করতে করতে। এবং আমরা জানি যে এফএসটা এন এর সঙ্গে প্রপোর্শনাল, এফএস ইকুয়াল টু মিউ এন হয়। তো আমরা যদি প্রথম সমীকরণ লিখি তাহলে হবে এন প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু এমজি, তাই তো। এই দুটো ফোর্স, ওপর দিকে ফোর্স, সেটাকে এমজিকে ব্যালেন্স করবে এবং সেক্ষেত্রে এনটা কত হবে, এমজি মাইনাস এফ সাইন থিটা। এবার বস্তুটাকে যদি এইদিকে গতিশীল করতে যায়, তাহলে মিনিমাম মান কী হবে, এফ কস থিটাটা এফএস এর সঙ্গে সমান হতে হবে। অ্যাকচুয়ালি এফ কস থিটাটা এফএস এর থেকে বেশি হওয়া প্রয়োজন, কিন্তু আমরা এই ক্রিটিক্যাল কন্ডিশনে বলতে পারি যে এফ কস থিটাটা যদি এফএস এর সঙ্গে সমান হয়, তাহলে বস্তুটা সমবেগে মুভ করতে পারবে। অর্থাৎ মুভ করার জন্য এফ কস থিটা ইজ ইকুয়াল টু এফএস হতে হবে। এবার এফএস সমান আমরা মিউ এন জানি, এফএস সমান মিউ এন। এন এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এফ কস থিটা ইজ ইকুয়াল টু মিউ এম জি মাইনাস, এটাকে বসাচ্ছি এন এর মান, মাইনাস মিউ এফ সাইন থিটা। মিউ এফ সাইন থিটাকে যদি ওদিকে নিয়ে যাই, মিউ এফ সাইন থিটাকে ওদিকে নিয়ে যাওয়ার পর যদি আমরা এফটাকে কমন নিই, তাহলে পরে থাকবে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু মিউ এম জি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এফ সমান একটা সমীকরণ পেয়ে গেলাম। এফ সমান কী পাবো, এফ সমান পেয়ে যাবো, দেখো, মিউ এম জি বাই কস থিটা, মিউ এম জি ডিভাইড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। মাইনাস কেন হবে, এটা প্লাস হবে, এটা দিকে গেলে প্লাস হয়ে যাবে, এটা দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস মিউ সাইন থিটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার আমাকে বলেছে যে এফ এর সর্বনিম্ন মান কত, ঠিক আছে। এফ এর সর্বনিম্ন মান বার করার জন্য আমরা মিউর জায়গায় ট্যান ল্যামডা বসাবো। চলো মিউর জায়গায় ট্যান ল্যামডা বসাই। তাহলে মিউর জায়গায় যদি ট্যান ল্যামডা বসাই, তাহলে এফ সমান কত হবে, মিউ এম জি ওপরে আছে, ওপরে ট্যান ল্যামডা বসিয়ে দিই, মিউর জায়গায় ট্যান ল্যামডা ইন্টু এম জি বাই কস থিটা প্লাস ট্যান ল্যামডা সাইন থিটা, ঠিক আছে, বোঝা গেল। এবার ওপর নিচে আমরা কস ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে ওপরটাকে যদি কস ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হবে কি, এম জি সাইন ল্যামডা পড়ে থাকবে, ট্যান ল্যামডা মানে সাইন ল্যামডা বাই কস ল্যামডা, তাকে আমি কস ল্যামডা দিয়ে গুণ করছি। কী করছি, ওপর নিচে আমরা কস ল্যামডা দিয়ে গুণ করছি, আর নিচে কি পড়ে থাকবে, কস থিটা কস ল্যামডা, কস থিটা কস ল্যামডা প্লাস ট্যান ল্যামডা ইন্টু কস ল্যামডা মানে হচ্ছে সাইন ল্যামডা, তাহলে সাইন ল্যামডা সাইন থিটা, ঠিক আছে। তার মানে কত হয়ে গেল, তাহলে এফ এর মান আমরা কী পেলাম,
এবার মান পেয়ে গেলাম, ওপর থাকছে mg sin ল্যামডা, আর নিচে কি থাকছে, নিচে থাকছে cos থিটা মাইনাস ল্যামডা। এটা সূত্র cos a cos b প্লাস sin a sin b সূত্র cos a মাইনাস b। ঠিক আছে, এবার এফটা মিনিমাম জানতে চাইছি। এফটা মিনিমাম কখন হবে, যখন এইটা সর্বোচ্চ মান হবে। এইটা যখন সর্বোচ্চ হবে, cos থিটা মাইনাস ল্যামডাটা যখন সর্বোচ্চ হবে, তখন এফটা মিনিমাম হবে। এর সর্বোচ্চ মান জানি 1, তাই না? cos এর সর্বোচ্চ মান 1 হয়, তাহলে এফ মিনিমাম কত হবে, সেটা হচ্ছে mg sin ল্যামডা। ঠিক আছে, কখন হবে, যখন cos থিটা মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু cos 0 হবে। তাহলে থিটা মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0, তাহলে ইজ ইকুয়াল টু বললাম থিটা ইকুয়াল টু ল্যামডা। তাহলে এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। যেই থিটাটা আমি যে বলটা প্রয়োগ করছি সেটা ঘর্ষণ কোণ বরাবর হবে। ঘর্ষণ কোণের মান যত, সেই বরাবর আমাকে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে। এবং সর্বনিম্ন মান যেটা কত হবে, সেটা হচ্ছে এফ মিনিমাম যদি বলি, সেটা হচ্ছে mg sin ল্যামডা। এটার আরেকটা ফর্ম আমরা বার করতে পারি। কীরকম ফর্ম, যেমন আমরা কি জানি, tan ল্যামডা সমান মিউ জানি, tan ল্যামডা সমান জানি মিউ। ঠিক আছে, তাহলে সাইন ল্যামডা এখান থেকে তুমি বলতে পারবে, এখান থেকে আমি জানতে চাইছি যে সাইন ল্যামডাটা কত। ঠিক আছে, এফ মিনিমাম যদি mg sin ল্যামডা, তাহলে সাইন ল্যামডাটা আমরা জানতে চাইছি। কী করে বার করা যায়, চলো দেখো, এটা সহজ একটা উপায় আমরা বার করি। এটা মনে করো একটা ত্রিভুজ আছে, যার tan ল্যামডা হচ্ছে মিউ। tan ল্যামডা মানে হচ্ছে এইটাকে যদি ল্যামডা বলি, তাহলে এটা মিউ ধরলাম, তাহলে এটা 1 হবে। এটা যদি ল্যামডা কোণ হয়, তাহলে tan ল্যামডা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে মিউ বাই 1। তাহলে সেক্ষেত্রে অতিভুজ কত হবে, √1 প্লাস মিউ স্কোয়ার। তাহলে আমরা সাইন ল্যামডা জায়গায় কী লিখতে পারি, সাইন ল্যামডা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এফ মিনিমামের ভ্যালু লিখতে পারি mg sin ল্যামডা মানে লম্ব হচ্ছে মিউ, তাহলে মিউ mg লিখি, মিউ mg বাই √1 প্লাস মিউ স্কোয়ার। তাহলে এটা খুব শর্টে আমরা সাইন ল্যামডা পেয়ে গেলাম। বুঝতে পারো, তাহলে এইটাই হচ্ছে এফ মিনিমামের মান, মিউ mg বাই √1 প্লাস মিউ স্কোয়ার। এবং কন্ডিশনটা কি, আমাকে যে বলটা প্রয়োগ করতে হবে সেটা ঘর্ষণ কোণে প্রয়োগ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। চলো দেখো, তো বলছে m1 হচ্ছে 2 কেজি, m2 হচ্ছে 3 কেজি, μ1 হচ্ছে 0.3 হলে সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে বস্তু দুটি একসঙ্গে গতিশীল হবে। কীরকম দিয়েছে বলছে, এরকম একটা মেঝের উপর দুটো বস্তু আছে, এখানে একটা বস্তু আছে আর এর উপরে এরকম একটা বস্তু আছে। এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। তো উপরে যে বস্তুটা আছে সেইখানে আমি F বল প্রয়োগ করেছি। এইখানটাতে, এইখানটাতে μ1 কাজ করছে, এইখানটাতে μ1, এইখানে μ1 আছে, এইখানে কোনো ঘর্ষণ নাই বলে দিয়েছে, এখানে আমাকে মিউর মান কিছু দেয়নি, তাহলে এইখানে ঘর্ষণ আছে। ঠিক আছে, এইখানে ঘর্ষণ আছে, এইখানে μ1। আমাকে কী কী দিয়েছে, আমাকে দিয়েছে m1টা দিয়েছে আমাদের 2 কেজি আর m2টা দিয়েছে 3 কেজি, আর μ1 বলেছে, μ1টা দিয়েছে আমাদের 0.3 দিয়ে আমাকে দিয়েছে যে মিনিমাম সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে এই দুটো বস্তু একসঙ্গে গতিশীল হবে, একসঙ্গে মুভ করবে। তুমি একটা চিন্তা করো, যদি এরকম কন্ডিশন থাকে, নিচে কোনো ঘর্ষণ নেই, অর্থাৎ নিচে কেউ m2 বস্তুকে আর ধরে রাখবে না, m2 বস্তুকে আটকানোর জন্য কেউ নেই, m1 বস্তুটাকে খুব যদি জোরে টানি তাহলে দেখবে m1 বস্তুটা m2 বস্তুর আগে চলে আসবে এবং একসময় m2 পাশে পড়ে যাবে। কিন্তু যদি খুব আস্তে আস্তে টানি তাহলে m1 বস্তু আর m2 বস্তু একসঙ্গে যাবে। তা আমাকে এটা জিজ্ঞেস করেছে যে f এর মান সর্বোচ্চ কত হলে m1 আর m2 বস্তু একসঙ্গে যাবে। ঠিক আছে, ভালো বুঝতে পেরেছো আশা করছি। খুব জোরে টানলে m1 বস্তু আগে চলে আসবে, m2 বস্তুর হয়তো অত জোরে আসতে পারবে না,
স্লিপ কেটে নিচে পড়ে যাবে। কিন্তু খুব আস্তে আস্তে যদি টানি তাহলে M1 এবং M2 বস্তু একসঙ্গে যাবে, এবং সেক্ষেত্রে এই প্রযুক্ত বলের মান সর্বোচ্চ কত হতে পারে আমাদের জিজ্ঞেস করেছে, স্লিপ কাটবে না। তুমি যদি একটু চিন্তা করো, যদি বলো যে M2 বস্তুটাকে কে চালাচ্ছে, এই কথা যদি প্রশ্ন নিজের মনে জিজ্ঞেস করো তাহলে উত্তর পেয়ে যাবে। দেখো M2 বস্তুটাকে অ্যাকচুয়ালি ঘর্ষণ বল চালাচ্ছে। M1 আর M2 বস্তুর সংযোগস্থলে যে ঘর্ষণ বলটা কাজ করছে, সেই ঘর্ষণ বলটা M2 বস্তুকে চালাচ্ছে। এখানে ঘর্ষণ বলের মান কত, এটা খুব ইম্পর্টেন্ট। ঘর্ষণ বলটা এইখানে কাজ করছে, তাহলে এইখানে ওজন কত, M1G। তাহলে শুধু M1 বস্তুর ওজনটাই পড়ছে, এখানে প্রতিক্রিয়া N। ঘর্ষণ বল নিশ্চয়ই এইদিকে নয়, সেটা ডিপেন্ড করছে কোন বস্তুটা। তাহলে ঘর্ষণ, এখানে যে ঘর্ষণটা বলটা কাজ করবে সেটা হচ্ছে μN ইকুয়াল টু μM1G। এখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে μM1G। ঠিক আছে, এটা কত হবে, মিউ এর মান দিয়েছে 0.3, M1 এর মান দিয়েছে 2 আর G এর মান 10 ধরলাম, তাহলে কত হবে 3 × 6 নিউটন। এখন যদি M2 বস্তুটাকে দেখি, দেখো M1 বস্তুটা সামনের দিকে যেতে চাইছে, কিন্তু M2 বস্তুটা স্থির থাকতে চাইছে। তাহলে M2 বস্তুটা M1 বস্তুটা M2 বস্তুকে সঙ্গে করে নিয়ে যেতে চাইবে, M1 বস্তুটা M2 বস্তুকে সঙ্গে করে নিয়ে যেতে চাইবে। যদি আমি খুব ভালো করে আপেক্ষিক বেগটা চিন্তা করি, দেখো M1 বস্তুটা এই দিকে যেতে চাইছে, ভালো করে চিন্তা করি, M1 বস্তুটা এই দিকে যেতে চাইছে। যদি আমাকে বলে যে M1 এর সাপেক্ষে M2 কোন দিকে যেতে চাইছে, তাহলে M1টাকে স্থির রাখতে হবে, এবং সেক্ষেত্রে M2 বস্তুটাকে M2 বস্তুটাকে এই দিকে যেতে দেখবে। বুঝলেন? একটু চিন্তা করবে, যদি বলে যে M1 বস্তুটা M2 বস্তুটাকে কোন দিকে যেতে দেখবে, অর্থাৎ M1 এর সাপেক্ষে M2 বস্তুর বেগ কোন দিকে, সেটা হচ্ছে এই দিকে। এটা আমরা জানি যে কী করে বার করতে হয়। আমি বড় যদি আরও অসুবিধা হয় তাহলে আমি বলে দিই। দেখো যদি বলে M1 এর সাপেক্ষে M2 বস্তুর বেগ, আমি একটু লিখি, M1 এর সাপেক্ষে M2 বস্তুর বেগ, আপেক্ষিক বেগ নিশ্চয়ই আমরা করেছি, সেটা হচ্ছে M2 বেগ যেটা 0 মাইনাস M1 এর বেগ U হচ্ছে মাইনাস U। অর্থাৎ M1 বস্তুটা M2 বস্তুকে U বেগে যেতে দেখবে কোন দিকে, ওই দিকে, যেহেতু এটা মাইনাস বেরিয়েছে। তাহলে M2 বস্তুর উপর যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা এই দিকে, যেহেতু M1 বস্তুটা M2 বস্তুকে ওই দিকে যেতে দেখবে, বা M1 বস্তুর সাপেক্ষে M2 বস্তুর বেগ হচ্ছে ওই দিকে, তাহলে ঘর্ষণ বল এদিকে কাজ করবে। ঠিক আছে, এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শুধু এইটুকুনি ধরে নেবে যে যেহেতু আমরা সরাসরি M2 বস্তুকে কোনো বল প্রয়োগ করছি না, তাহলে M2 বস্তুটা ঘর্ষণ বলের সাহায্যে চলছে। তাহলে M2 বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে ঘর্ষণ বল, যার সর্বোচ্চ মান হচ্ছে 6 নিউটন। তাহলে M2 বস্তুর সর্বোচ্চ ত্বরণ কত, M2 বস্তুর সর্বোচ্চ ত্বরণ সেটা হচ্ছে Fs/M2, বা 6/M2 হচ্ছে 3, মানে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, যদি দুটো বস্তুই একই সঙ্গে যেতে চায় তাহলে সর্বোচ্চ 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে যেতে পারবে। তার থেকে বেশি ত্বরণে যদি M1 বস্তু যেতে চায় তখন M2 বস্তু আর যেতে পারবে না। তার কারণ M2 বস্তুর উপর যে ঘর্ষণ বলটা কাজ করছে, M2 বস্তুরও ঘর্ষণ বলের সাহায্যে চলছে, যার সর্বোচ্চ মান হচ্ছে 6 নিউটন, তার সর্বোচ্চ ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে তার থেকে বেশি ত্বরণে যেতে পারবে না, কারণ তার উপর ঘর্ষণ বলের থেকে বেশি কাজ করবে না। তখন কি হবে, M1 বস্তুটা বেশি ত্বরণ নেবে, M2 বস্তুটা 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণেই যাবে, তার ফলে M1 বস্তুটা একটুখানি এগিয়ে পড়ে যাবে, একসঙ্গে যেতে পারবে না। তাহলে একসঙ্গে যাওয়ার শর্ত হচ্ছে যে দুটো বস্তুকে সর্বোচ্চ 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে যেতে হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রযুক্ত বল সমান ভর ইন্টু ত্বরণ। ভরটা কত হবে, M1 + M2 ইন্টু ত্বরণ A। দুটো বস্তু এই ত্বরণে যাচ্ছে এবং তখন দুটো বস্তুটাকেই আমরা একটা বস্তু হিসেবে ধরবো, এবং তাকে দুটো বস্তু এই ত্বরণে যাবে এবং ভরটা M1 + M2 হবে। অর্থাৎ কত হবে, 2 + 3 × 2, অর্থাৎ
3 দুগুণে 3 আর 2 5 দুগুণে 10 নিউটন। তো সর্বোচ্চ 10 নিউটন বল যদি আমরা প্রয়োগ করি তাহলে দুটো বস্তুই একসঙ্গে চলবে। তার থেকে বেশি বল যদি প্রয়োগ করি তাহলে M1 বস্তুটার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে বেশি হবে, কিন্তু M2 বস্তুটা ম্যাক্সিমাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যায়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা করলে খুব ভালোই বুঝতে পারবে। দেখো পরের অঙ্কটা বলেছে একই অঙ্ক, সেম অঙ্ক, কিন্তু এফটাকে বলে দিয়েছে, প্রযুক্ত বলটাকে বলেছে 20 নিউটন। প্রযুক্ত বলটাকে বলে দিয়েছে 20 নিউটন। আমি কোনো কিছু ডাটা পাল্টাবো না, দেখো কীভাবে বেরোবে অঙ্কটা। তাহলে যেহেতু 20 নিউটন বল প্রয়োগ করছি, যেটা সর্বোচ্চ বলের থেকে বেশি, তাহলে নিশ্চয়ই M1 বস্তুটা স্লিপ করবে, M1 বস্তুটা ত্বরণ বেশি হবে M2 থেকে। ঠিক আছে, এবার সেই ত্বরণ দুটো কত আমরা বার করবো। প্রথমত ঘর্ষণ বলটা তো 6 নিউটনের বেশি হবে না। ঘর্ষণ বলটা প্রযুক্ত বল কত আছে বা আপেক্ষিক বেগের মান কত তার উপর নির্ভর করে না। তাহলে M2 বস্তুর ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে, কারণ ওইটাই তার সর্বোচ্চ ত্বরণ। তাহলে এত দূর পর্যন্ত অঙ্কটাতে কোনো অসুবিধা নেই। এবার অসুবিধা হচ্ছে যে M1 বস্তুটার ত্বরণ কত হবে, কারণ এক্ষেত্রে দুটো বস্তু একই ত্বরণে যাবে না। M1 বস্তুটা বেশি ত্বরণ পাবে। M1 বস্তুটা কত ত্বরণ পাবে দেখো, তার জন্য আমাকে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামটা কার আঁকতে হবে, সেটা হচ্ছে M1 বস্তুর। এই যে M1 বস্তুর এই দিক বরাবর বল কাজ করছে F। এখন যেহেতু M1 বস্তুটা এদিকে যেতে চাইছে, M2 বস্তুটা স্থির আছে, তাহলে M2 বস্তুটা কি দেখবে, M1 বস্তুকে এদিকে যেতে, তাহলে M2 বস্তুটা M1 বস্তুর উপর এই দিকে ঘর্ষণ বল প্রয়োগ করবে, যার মান হচ্ছে Fs। তাহলে এই ক্ষেত্রে M1 বস্তুর ত্বরণ কত হবে, সেটাকে A ড্যাশ যদি বলি, তাহলে এর উপর লব্ধি বল কত, F মাইনাস Fs বাই M1, লব্ধি বল বাই ভর কত হবে, Fটা কত 20 নিউটন দিয়েছে, তাহলে 20 মাইনাস Fs হচ্ছে 6 নিউটন বাই M1টা কত দিয়েছে 2, তবে 14/2 মানে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেল? দুজনের ত্বরণ আলাদা। M2 বস্তুর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, M1 বস্তুটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। M1 বস্তুটা অনেক দ্রুত যাবে, দিয়ে গিয়ে সামনের দিকে পড়ে যাবে। তোমাদের বইয়ে দেখবে এরকম একটা গাড়ির অঙ্ক আছে, ঠিক আছে, গাড়িটার স্পিড অনেক বেশি, গাড়ির উপর কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটা গাড়ির উপর থেকে পড়ে যাচ্ছে একটা ডিস্টেন্স যাওয়ার পর, তো সেই ডিস্টেন্সটা তোমাদের ক্যালকুলেশন করবে। তার মেন কনসেপ্টটা হচ্ছে এইটা, যে প্রযুক্ত এইখানে যে বস্তুটাকে আমি বল প্রয়োগ করবো না সেটাকে ঘর্ষণ বলে চালাবে, যে বস্তুটাকে আমি ডাইরেক্ট বল প্রয়োগ করেছি সেটাই ডাইরেক্ট বলের সাপেক্ষেই চলবে, কিন্তু একটা ঘর্ষণ বল এখানে অ্যাড করতে হবে। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এই বলটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছে। তুমি যদি একটু চিন্তা করো, দেখো এক্ষেত্রে যখন 20 নিউটন বল লিখবো তখন M2 বস্তুর উপর বল কাজ করছে 6 নিউটন, যেটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ঘর্ষণ বল বস্তুটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য হেল্প করছে। M1 বস্তুর উপর কত বল কাজ করছে একটু চিন্তা করো। M1 বস্তুর ত্বরণ হচ্ছে 7 আর ভর হচ্ছে 2, তাহলে 7 দুগুণে 14 নিউটন বল কাজ করছে। মানে এই বলটাই দুজনের কাছে দুটো ভাগে ভাঙছে, এই পাচ্ছে 14 নিউটন আর এই পাচ্ছে 6 নিউটন। বোঝা গেছে? চলো নেক্সট দিন দেখো, অঙ্কটা আরেকটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, অঙ্কটা আরেকটু চেঞ্জ হয়েছে। চলো অঙ্কটাতে দেখি। চলো, এখানে মেঝেও ঘর্ষণ দিচ্ছে, যেটা অনেক বেশি রিয়ালিটি। ঠিক আছে, মেঝের উপর একটা বস্তু আছে, তার উপরে একটা বস্তু আছে, তা অনেক বেশি বাস্তব। মেঝে কোনো ঘর্ষণ বল প্রয়োগ করবে না সেটা তো হতে পারে না। তাহলে এইখানে আমাদের M2 আছে, M2 এর উপরে M1 আছে, এটা হচ্ছে আমাদের M2 বস্তু, এটা হচ্ছে M1 বস্তু। আমি এইখানে বল প্রয়োগ করেছি F। তোমার এইখানে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা μ1 আছে, আর এইখানে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা μ2 আছে। μ1 এর মান হচ্ছে 0.3 আর μ2 এর মান দিয়েছে আমাদের 0.1। এক্ষেত্রে আমাকে প্রথমে জিজ্ঞেস করেছে যে দুটো বস্তুকে যদি একসঙ্গে গতিশীল করতে চাই তাহলে সর্বোচ্চ বলের মান কত। ঠিক আছে, আগের মতোই আমাকে M2টার উপর ক্রিয়াশীল বলটা দেখতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের ঘর্ষণ বলটা প্রথমটা দেখি, এইখানে কত ঘর্ষণ বল কাজ করছে। তবে এইখানে যে ওজনটা পড়ছে সেটা হচ্ছে M1G, তাহলে ঘর্ষণ বল করতে কত হবে μ1 M1G। ঠিক আছে,
এইখানে লম্ব প্রতিক্রিয়া হচ্ছে m1g, তাহলে এখানে ঘর্ষণ বল যেটা কাজ করবে কোন দিকে কাজ করবে সেটা আমরা পরে দেখব। μ1 হচ্ছে 0.3, m1 হচ্ছে 2 আর g হচ্ছে 10 মানে 6 নিউটন। একইভাবে F2 যদি বার করি, এইখানটাতে অনেকজন ভুল করে, এইখানে যে ওজনটা পড়ছে সেটা হচ্ছে m1 প্লাস m2g, ঠিক আছে, কারণ টোটাল ওজনটা পড়বে m1 প্লাস m2 ইন্টু g। তাহলে এইখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে μ2 ইন্টু m1 প্লাস m2 ইন্টু g। কত হবে? μ2 মান হচ্ছে 0.1, m1 প্লাস m2 হচ্ছে 5 ইন্টু 10, তার মানে হবে 5 নিউটন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে m2 বস্তুটা আছে, m2 বস্তুর উপর কি কি বল কাজ করছে, বা m2 বস্তুটাকে কে নিয়ে যাচ্ছে সামনের দিকে। প্রথমত এইখানে যে ঘর্ষণ বলটা আছে সেই বলটা কিন্তু m2 বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, যেটা m1 এর থ্রু দিয়ে আসছে, সংস্পর্শ দিয়ে আসছে। যদি m1টাকে আমি স্থির ধরি, m1 এর সাপেক্ষে m2 বস্তুটা এইদিকে যেতে চাইছে, তাহলে m1 বস্তুটা কী করবে? তাকে এইদিকে একটা ঘর্ষণ বল প্রয়োগ করবে, যেদিকে যেতে চাই তার উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করে। m1টাকে যদি স্থির ধরি তাহলে m2 বস্তুটা ওইদিকে যেতে, যদিও কনসেপ্টটা মাথায় একটু গন্ডগোল হয়ে যাবে, কিন্তু একটু ভালো করে চিন্তা করো যে অ্যাকচুয়াল কেসে কী হবে, m1টা এইদিকে যাবে, কিন্তু যদি m1 এর সাপেক্ষে আমি m2 বস্তুর বেগ যদি চিন্তা করি, তাহলে m1টাকে স্থির ধরতে হবে, তার সাপেক্ষে m2 বস্তুটা এইদিকে যেতে চাইবে, তাহলে আমাকে m2 ক্ষেত্রে ঘর্ষণ বল এইদিকে কাজ করবে, এটা হচ্ছে F1। ঠিক আছে, এখানে যদি F1টা হবে, এই m2 বস্তুটা তলের সাপেক্ষে আমি জানতে চাইছি যে m2 বস্তুর উপর ঘর্ষণ কী কী কাজ করবে, তাই জন্য যার সংস্পর্শে আছে তার সাপেক্ষে ওর বেগ দেখতে হবে। তাহলে তলের সাপেক্ষে m2 এর বেগ হচ্ছে এইদিকে, m1 আর m2 একসঙ্গে যুক্ত হয়ে আছে, তাহলে টোটাল সিস্টেমটা এইদিকে যাচ্ছে, তাহলে তলের সাপেক্ষে m2 বস্তুটা এইদিকে যেতে চাইবে, তাহলে এখানে F2 ঘর্ষণ বলটা এইদিকে কাজ করছে। তাহলে এর যে ত্বরণ সেটা কত হবে? F1 মাইনাস F2 বাই m2, লব্ধি বল বাই ভর। লব্ধি বলটা কত? 6 মাইনাস 5, তার মানে 1 হয়ে গেল, বাই m2 কত? m2 হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সর্বোচ্চ ম্যাক্সিমাম বল যার জন্য দুটো বস্তু একসঙ্গে চলবে সেটা হচ্ছে m1 প্লাস m2 ইন্টু a। ঠিক আছে, যখন সর্বোচ্চ বল বলবো দুটো বস্তু একসঙ্গে চলবে তখন দুটো মিলে একটা সিস্টেম হবে যার ভর হবে m1 প্লাস m2। যদি বলটা ম্যাক্সিমাম থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হবে, তখন এটার জন্য ত্বরণ 1/3 মিটার পার সেকেন্ড স্কয়ারই হবে, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু এইদিকে বল আর এদিকে ফ্রিকশন ধরে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু যদি একসঙ্গে বলে তাহলে বল সমান হচ্ছে ভর, টোটাল সিস্টেমটাকে একটা বস্তু হিসেবে ধরবো ইন্টু ত্বরণ। m1 প্লাস m2 কত? 5, তাহলে 5/3 হয়ে যায়, 5/3 নিউটন। তাহলে এই বলটা 5/3 মানে হচ্ছে 1.67 নিউটন। 1.67 নিউটন যদি প্রয়োগ করি তাহলে দুটো বস্তুই একই সঙ্গে চলবে এবং সেক্ষেত্রে 1/3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে। বুঝে গেল এই কনসেপ্টটা? তো দু জায়গায় কিন্তু ফ্রিকশন থাকতে পারে, যেটা অনেক বেশি বাস্তব। চলো পরের কেসটা চিন্তা করি। এবার নিচের বস্তুটাকে বল প্রয়োগ করেছি, কিরকম আছে? এটা m1, এটা m2, আমি এইখানে বল প্রয়োগ করেছি, ঘর্ষণ আছে শুধুমাত্র এইখানে μ1 দিয়েছি। সেক্ষেত্রে সর্বোচ্চ বলের মান কত যাতে করে দুটো বস্তুই একসঙ্গে চলবে? আমাদের এখানে বলে দিয়েছে যে আগেরটার প্রশ্ন 2 কেজি আর m2 হচ্ছে 3 কেজি আর μটা দিয়েছে 0.3, μ1টা দিয়েছে 0.3। তাহলে সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে বস্তু দুটো একসঙ্গে চলবে সেটা জানতে চাইছি। তাহলে আমাদের এখানে এইখানে ঘর্ষণ বল কাজ করবে, কারণ এখানে আমাকে এখনও μ দেয়নি, তাহলে এটা মসৃণ ধরে নেবো। তাহলে এইখানে এখানে যে ওজনটা আছে সেটা হচ্ছে m1g, তাহলে এখানে যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটাকে Fe বলি, সেটা হচ্ছে μ1 m1g। এটা যদি হিসাব করি তাহলে 6 নিউটন হবে, যে আমরা জানি 0.3 × 2 × 10 আগের অঙ্কটাই 6 নিউটন হবে। এখানে ঘর্ষণ বল, এখানে এই m1 বস্তুটাকে নিয়ে যাচ্ছে ঘর্ষণ বল। দেখো m2 বস্তুটা এদিকে যেতে চাইছে, যদি বলি যে m2 সাপেক্ষে m1 এর বেগ কোন দিকে, তাহলে m2টাকে স্থির ধরতে হবে, তাহলে আমার সাপেক্ষে m1 বস্তুটা এইদিকে যেতে চাইছে, m2 সাপেক্ষে m1 বস্তুটা এইদিকে যেতে চাইছে। m2 বস্তুর বেগ যেদিকে, যেহেতু যেটাকে বিয়োগ করতে হবে
তাই জন্য m1 এর বেগ উল্টো দিকে হয়। তাহলে সেক্ষেত্রে m1 বস্তুর উপর ঘর্ষণ বলটা এইদিকে কাজ করছে, যেটাকে হেল্প করছে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এক্ষেত্রে ঘর্ষণ বল বস্তুটার বেগটাকে হেল্প করছে। তাহলে এই ক্ষেত্রে m1 বস্তুর সর্বোচ্চ ত্বরণ, m1 বস্তুর সর্বোচ্চ ত্বরণ সেটা হচ্ছে ঘর্ষণ বল বাই m1, তার মানে 6/2 মানে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ বল কত হবে? দুটোকে একটা সিস্টেম হিসেবে ধরবো, m1 প্লাস m2 ইন্টু a, তার মানে 5 ইন্টু 3 তার মানে 15 নিউটন। এই ক্ষেত্রে আমাদের 15 নিউটন বল ম্যাক্সিমাম প্রয়োগ করা যাবে যাতে করে দুটো বস্তুই একসঙ্গে চলে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে ত্বরণটা হবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আরেকটা পথ দেখি, বলে যে আমরা 20 নিউটন বল প্রয়োগ করেছি, তাহলে কি হবে? এখানে প্রযুক্ত বলটা বলে যে 20 নিউটন। তাহলে বুঝতে পারছি যে দুটো বস্তু একসঙ্গে চলবে। তাহলে প্রথমে আমাকে এই ভেরিফাইটা করে নিতে হবে। এই অঙ্কটা যদি দেয় তাহলে আমাকে প্রথমে এইটা ভেরিফাই করে নিতে হবে যে যদি 15 নিউটন বল আমরা প্রয়োগ করি তাহলে কি হবে, মানে ম্যাক্সিমাম কত বল প্রয়োগ করলে বস্তুটা একসঙ্গে চলবে, এটা ভেরিফাই করে নিতে হবে। তারপর আমরা বুঝতে পারবো যে না, যেহেতু 20 নিউটন বল প্রয়োগ করেছি তাহলে কিন্তু দুটো বস্তু একসঙ্গে চলবে, ঠিক আছে। দুটো বস্তু তাহলে একসঙ্গে চলবে। তাহলে কার কত ত্বরণ হবে? m1 বস্তুর ত্বরণ কত হবে আর m2 বস্তুর ত্বরণ কত হবে? দেখো যে m1 বস্তুর ত্বরণের কোনো পরিবর্তন হবে না, সেটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ারই হবে, কোনো পরিবর্তন হবে না। কারণ m1 বস্তুটা ঘর্ষণ বলের সাহায্যে চলছে এবং ঘর্ষণ বলের মান ম্যাক্সিমাম মান হচ্ছে 6 নিউটন। তাহলে ওর ত্বরণ ম্যাক্সিমাম 3 মিটার পার সেকেন্ড স্কয়ারই হতে পারে, তার থেকে বেশি হতে পারে না। তাহলে m2 বস্তুর ত্বরণটা কী হবে? তাহলে m2 বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। m2 বস্তুর ক্ষেত্রে এইদিকে বল কাজ করছে 20 নিউটন, যেহেতু এই বস্তুটা এদিকে যেতে চাইছে তাহলে এইখানে যে ঘর্ষণ বলটা আছে সে বাধা দেবে, তাহলে ওর যে ত্বরণটা সৃষ্টি হবে সেটাকে a' যদি বলি তাহলে সেটা হবে 20 মাইনাস f, বা এরকম লিখতে পারি f মাইনাস f বাই m2, মানে 20 মাইনাস ঘর্ষণ বল 6 বাই m2 হচ্ছে 3, 20 মাইনাস 14/3, 20 মাইনাস 6 মানে হচ্ছে 14/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে এটা করলে হবে 3 4 12 2 আর 0 4.67 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে। m2 বস্তুর ত্বরণ হবে 4.67, তার মানে কি হবে? m2 বস্তুটা আগে চলে যাবে, m1 বস্তুটা কিছুক্ষণ পর পিছন দিকে পড়ে যাবে। m1 বস্তুর ত্বরণ থাকবে, সেটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু সে বেশি দূর যেতে পারবে না কারণ m2 বস্তুর ত্বরণ অনেক বেশি, m1 বস্তুটা পড়ে যাবে। আচ্ছা এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমি যদি প্রযুক্ত বলটাকে 10 নিউটন করতাম তাহলে কি হতো? এই বলটাকে যদি 10 নিউটন করে দিতাম তাহলে কি হতো? ঠিক আছে, দেখো মজার জিনিস হচ্ছে অবশ্যই 10 নিউটন করলে বস্তু দুটো একই সঙ্গে চলতো, এবং সেক্ষেত্রে ত্বরণ কত হতো? এক্ষেত্রে ত্বরণ কত হতো? বল বাই টোটাল মাস m1 প্লাস m2, বল হচ্ছে 10 আর টোটাল মাস হচ্ছে 5, মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দুটো বস্তুই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতো, কিন্তু এইখানটা ঘর্ষণ বলটা কত হতো? সেটা নিশ্চয়ই 6 নিউটন হতো না। তাহলে m1 বস্তুটাকে ঘর্ষণ বল নিয়ে যাচ্ছে, তাহলে m1 বস্তুর উপর যে বলটা আছে সেটাই ঘর্ষণ বল, সেটা হচ্ছে m1 ইন্টু a, m1 হচ্ছে 2 ইন্টু 2, তারপরে 4 নিউটন। অর্থাৎ এইখানে যে ঘর্ষণ বলটা কাজ করতো সেটা হচ্ছে 4 নিউটন, এটাও খেয়াল রাখবে, ঠিক আছে। ওই জন্য বলছি প্রথমেই ম্যাক্সিমাম বলটা আমরা ক্যালকুলেট করে নেব, যে এই ধরনের অঙ্ক যদি দেয় আগেই সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে বস্তু দুটো একসঙ্গে চলবে সেইটাকে ক্যালকুলেট করে নেব। যদি দেখি যে প্রযুক্ত বলটা তার থেকে বেশি দেয় তাহলে একটা বস্তুর ত্বরণ তো সর্বোচ্চ ত্বরণের সমান হবে, আর একটা বস্তুর ত্বরণ বা আমরা আলাদা করে বার করব। আর যদি দেখি বস্তু দুটো একসঙ্গে চলবে অর্থাৎ প্রযুক্ত বলটা সর্বোচ্চ বলের থেকে কম দিয়েছে, তখন আমরা দুজনের ত্বরণ সেমটা বার করব এবং সেখান থেকে আমরা ঘর্ষণ বলটা এরকমভাবে ক্যালকুলেট করব। একটা বস্তুকে ঘর্ষণ বল নিয়ে যাবে এবং ত্বরণ ইন্টু সেই বস্তুটার ভর দিয়ে গুণ করলেই আমরা ঘর্ষণ বল কত কাজ করছে সেটা পেয়ে যাবে। তাহলে এখানে 6 নিউটন কাজ করছে না, সর্বোচ্চ ঘর্ষণ বল কাজ করছে, স্থির ঘর্ষণের মান তো পরিবর্তন হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখি, এটাও আরেকটা কেস দিয়েছে যদি এইখানেও ঘর্ষণ বল থাকতো, মিউটু যদি থাকতো তাহলে সেক্ষেত্রে কি হতো? ঠিক আছে, আমাদের এখানে আরেকটা ডাটা দিয়েছে, সেটা যদি মিউটু সমান 0.1 হয়, তাই তো 0.1 দিয়েছে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে বস্তু দুটো একসঙ্গে যাবে আমাদের ক্যালকুলেশন করতে বলেছে।
তাহলে এই ক্ষেত্রে F1টা তো 6 নিউটন থাকতোই, এছাড়াও এখানে একটা ওজন পড়তো m1 প্লাস m2 ইন্টু জি, তার ফলে এইখানে একটা ঘর্ষণ বল কাজ করতো। যেহেতু এইদিকে বল প্রয়োগ করছি, তাহলে এইখানে আমাদের m1 প্লাস m2 ইন্টু জি, তারপরে এইখানে একটা ঘর্ষণ বল আমাদের কাজ করতো, F2 বলে এটাকে। এই F2 এর মান কত, μ2, এখানে μ2 দিয়েছে m1 প্লাস m2 ইন্টু জি, ঠিক আছে। μ2 কত, μ2 হচ্ছে 0.1, m1 প্লাস m2 হচ্ছে 5 ইন্টু জি 10, তার মানে এখানে 5 নিউটন ঘর্ষণ বল কাজ করতো, ঠিক আছে। আমাকে এই বলটার সর্বোচ্চ মান চেয়েছে, ত্বরণটা সর্বোচ্চ কত, ম্যাক্সিমাম ত্বরণটা আমরা বার করেছিলাম, ম্যাক্সিমাম ত্বরণটা হচ্ছে m1 এর যে ত্বরণ 6/m1 ঘর্ষণ বল নিয়ে যাচ্ছে, m1টাকে তো ঘর্ষণ বল নিয়ে যাচ্ছে, তাহলে 6/2 মানে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে সর্বোচ্চ বল। এবার গোটা সিস্টেমটাকে আমরা একটা সিস্টেম ধরবো, তাহলে এর উপর লব্ধিক বল কত, সেটা হচ্ছে F মাইনাস F2, এইটা সমান হবে m1 প্লাস m2 ইন্টু a, তাই তো। দুটো বস্তুই একসঙ্গে চলবে সর্বোচ্চ বলের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে লব্ধি বলটা কত হবে F মাইনাস F2, অর্থাৎ প্রযুক্ত বলটা কত হবে, ম্যাক্সিমাম প্রযুক্ত বল সেটা হচ্ছে m1 প্লাস m2 ইন্টু a প্লাস F2, এটা তো 5, এটা 3, তাহলে 5 3 15 প্লাস F2 কত, F2 হচ্ছে 5, মানে 20 নিউটন। তাহলে এখানে সর্বোচ্চ 20 নিউটন যদি আমরা প্রয়োগ করি, তাহলে বস্তু দুটো একসঙ্গে যাবে। 20 নিউটন থেকে বেশি প্রয়োগ করলে আবার ওপরটা স্লিপ কাটবে, সেক্ষেত্রে আবার ক্যালকুলেশন করতে হবে। আশা করি তোমরা ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট দেখি, চলো দেখো, আশা করি এতক্ষণ যা বুঝতে পেরেছ এটাকেও খুব সহজেই করতে পারবে। চলো দেখি অঙ্কটাতে বলেছে সি বস্তুটিকে সমবেগে নিয়ে যেতে সর্বনিম্ন কত বলের প্রয়োজন, এম এ এম বি এম সি দিয়ে দিয়েছে, প্রতি ক্ষেত্রে মিউটা দিয়ে দিয়েছে 0.25। অঙ্কটা ভালো করে বুঝি, ঘর্ষণ বলটা নিয়ে গন্ডগোল হয়, এছাড়া আর কিছুই না। এটা হচ্ছে আমি তো এইখানে কপিকল আছে একটা, এইখানে একটা বস্তু আছে, সেটা কপিকল দিয়ে লাগিয়ে, আবার এইখানে এর উপরে আবার একটা বস্তু আছে, এটাকে বস্তুটা বড় করে, ঠিক আছে, বড় করে, এর উপর আরেকটা বস্তু আছে, তার উপরে আবার একটা বস্তু আছে, ও ছোট হয়ে গেল, ঠিক আছে। এই উপরকার বস্তুটা যেতে পারবে না, নড়তে পারবে না, এই উপর বস্তু ফিক্সড, এ বস্তু, বি বস্তু, সি বস্তু, তিনটে বস্তু দিয়েছে। আমাকে কী দিয়ে দিয়েছে, এম এ দিয়েছে 3, 4 আর 8, এম এ দিয়েছে 3 কেজি, এম বি দিয়েছে 4 কেজি, আর এম সি দিয়েছে 8 কেজি। 3, 4 আর 8, 3, 4 আর 8 কেজি দিয়েছে। প্রতি ক্ষেত্রে মিউর মান দিয়েছে 0.25, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই যে বলটা মিনিমাম কত বল প্রয়োগ করলে এই সি বস্তুটা মুভ করবে বা সমবেগে চলবে, সেটা আমাদের বার করতে বলেছে। দেখো কোথায় কোথায় ঘর্ষণ বল কাজ করছে, ঠিক আছে, কোথায় কোথায় ঘর্ষণ বল কাজ করছে সেটা দেখো। দেখো এইখানে ঘর্ষণ বল একটা কাজ করছে, এটাকে আমরা F1 বললাম, এইখানে ঘর্ষণ বল কাজ করছে, এটাকে F2 বললাম, আর এইখানে ঘর্ষণ বল কাজ করছে, এটাকে আমরা F3 বললাম। দেখো F1 এর মান কত, এখানে লম্ব প্রতিক্রিয়া কত হবে, মিউ এম এ ইন্টু জি, কারণ এখানে শুধুমাত্র এ বস্তুটার ওজন পড়বে, যেটা হচ্ছে এম এ ইন্টু জি, মান কত হবে 0.25 ইন্টু এম এ হচ্ছে 3 আর জি হচ্ছে 10, কত হবে 7.5 নিউটন। আচ্ছা F2টা দেখি কত হবে, F2 মানে এইখানটাতে কতটা ওজন পড়ছে, এই দুটোরই ওজন পড়বে, তাহলে মিউ ইন্টু টোটাল ভর এম এ প্লাস এম বি ইন্টু জি। শুধু এম বি যেন করে দিও না, কারণ এইখানে উপরে দুটো ভর আছে, এম এ প্লাস এম বি আছে, তাহলে সেটা কত হবে 0.25, এম এ প্লাস এম বি কত 3 আর 4 7 ইন্টু 10, 7 5 35 আর 5
7 × 14 = 17, 17.5 নিউটন। ঠিক একইভাবে F3 কত হবে? এইখানটাতে তিনটে ভরকে দেখতে হবে, মিউ ইন্টু mA প্লাস mB প্লাস mc ইন্টু জি। কত হলো? মিউ হলো 0.25 ইন্টু তিনটে ভরের যোগ, 3 আর 4 7 আর 8 15, তাহলে 15 ইন্টু 10। ঠিক আছে, কত হবে? 5 × 75 এর 5, 15 × 30 এর সাথে 37, 37.5 মিটার। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা তিনটে বল বার করে নিলাম, এবার আমরা ঘর্ষণ বলগুলোকে ক্যালকুলেট করব। তাহলে কি কি পেলাম একবার লিখে দিই। F1 পেলাম আমরা 7.5 নিউটন, মুছে দিই। F2 কত পেয়েছি? F2 পেয়েছি আমি 17.5 নিউটন। আর F3 কত পেয়েছি? 37.5 নিউটন, 37.5 নিউটন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডাটা। চলো দেখো, এই দিকে টান কাজ করছে, এই দুইটাতে টান আছে। সি এর ক্ষেত্রে এইদিকে টান কাজ করছে। আমরা যদি বি বস্তুটাকে দেখি, এটা স্টিল, ঠিক আছে, এটা স্থির হয়ে আছে, তাহলে এটাকে নিয়ে দেখবো না। বি বস্তুটার উপর টান কাজ করছে এইদিকে। বি বস্তুটা কোন দিকে মুভ করতে চাইছে? এইদিকে মুভ করতে চাইছে সমবেগে, তাই তো? আমি যখন সি কে এদিকে টানবো, বি তো এদিকে যাবে, তাহলে তার উপর দুটো জায়গায় ঘর্ষণ বল কাজ করছে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে, এখানে। তাহলে যেহেতু এদিকে যেতে চাইছে, ও নিচে এ টানছে বলে এদিকে যেতে চাইছে, তাহলে এখানেও বাধা দেবে, এখানেও বাধা দেবে। এখানে কত বাধা? F1, এখানে কত বাধা? F2। এখানে ঘর্ষণ বল, এখানে ঘর্ষণ বল, তাহলে আমরা বলতে পারবো T = F1 + F2। সমবেগে যাচ্ছে, সমবেগে গেলে ত্বরণ তো নেই, তাহলে এটা সমান এটা প্লাস এটা। ঠিক একইভাবে যদি আমি সি বস্তুটাকে দেখি, সি বস্তুটাকে এইদিকে বল প্রয়োগ করেছি, এটা তো বুঝতে পারছি, এইদিকে টান আছে, এটাও বুঝতে পারছি। এখন ঘর্ষণ বলটা কোন দিকে হবে? সি বস্তুটা কোন দিকে যেতে চাইছে? এইদিকে যেতে চাইছে, তাহলে এই মেঝেটাও বাধা দেবে, আবার বি এর এখানে স্পর্শ করা আছে, এখানেও বাধা দেবে। এখানে ঘর্ষণ বল কত? F2, এখানে ঘর্ষণ বল কত? F3, তাই তো? এখানে F2 আর এখানে F3 স্পর্শ করবে, দুজনেই বাধা দেবে, কারণ সি বস্তুটা ওইদিকে যেতে চাইছে। তাহলে এক্ষেত্রে F সমান কত হবে? F1 F2 প্লাস F3 প্লাস T। T এর মানটা আমি এখান থেকে বসিয়ে দিই, তাহলে F সমান কত গেল? 2। আচ্ছা, T এর মানটা যদি বসিয়ে দিই তাহলে হবে F1 প্লাস 2F2 প্লাস F3। ঠিক আছে, F2 দুটো হয়ে যাবে, F3 কত হবে? F1 এর মান কত পেয়েছি? 7.5 প্লাস 2F2 17 ডবল 34 35 প্লাস F3 কত? 37.5। কত হবে? 5 5 10 0, হাত থাকলো 1। 37 সাথে 44 45 80 নিউটন, 80.0 নিউটন। 35 70 72 72 80 নিউটন। তাহলে এটাকে যদি আমরা সমবেগে মুভ করাতে চাই, তাহলে আমরা 80 নিউটন বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, বুঝে গেছে? তোমাদের এই কনসেপ্টের মানে আপেক্ষিক বেগটাকে দেখতে হবে, যে তলের সাপেক্ষে কোন দিকে যেতে চাইছে, ঘর্ষণ বলটা উল্টো দিকে হবে, এইটা যেন খেয়াল রাখবে। ঠিক আছে, আর ঘর্ষণ বলটা লম্ব প্রতিক্রিয়ার উপর সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়াটা দেখবে টোটাল উপরে কতটা ওজন আছে, সেইটা দেখে তুমি ঘর্ষণ বলটা বার করবে। চলো দেখা যাক শেষ অঙ্ক কী দিয়েছে। তো এরকম বলেছে যে টেবিলের উপর এরকম একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তুটা এইভাবে যুক্ত আছে, এইখানে একটা আরেকটা দড়ি আছে, এখানে একটা দড়ি আছে, এখানে আরেকটা বস্তু আছে, এবং এইখানে একটা দেওয়াল আছে, তো এইখানে থিটা অ্যাঙ্গেল করা আছে। তো এই বস্তুটার হচ্ছে এ বস্তু, এটা বি বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে এম, আর এইখানে ঘর্ষণ কাজ করছে। আমাকে বলেছে যে বি বস্তুটার সর্বোচ্চ মান কত হলে এই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে, সামনে গিয়ে আসবে না, এটা বলেছে। তো চলো আমরা বার করি। দেখো, যেহেতু এখানে একটা ওজন চাপাচ্ছি, সে এই বস্তুটা এইদিকে আসতে চাইবে, তাহলে ঘর্ষণ বলটা এইদিকে কাজ করবে। ঠিক আছে, এই ঘর্ষণ বলের মান কত? এইদিকে হচ্ছে mg, এইদিকে হচ্ছে l, তাহলে ঘর্ষণ বল হবে μl
মানে হচ্ছে মিউ এম জি। ঠিক আছে, আচ্ছা আমি এই দড়িটার টানটাকে চিন্তা করি, এই দড়িটার টান হচ্ছে টি, এই দড়িটার টান হচ্ছে টি, তাহলে টি এর এইদিকে বরাবর কম্পোনেন্ট কত, টি কস থিটা, আর এই দিক বরাবর কম্পোনেন্ট কত, টি সাইন থিটা। আমাকে কি জানতে চাইছে, এম এর সর্বাধিক ওজন কত হবে জানতে চাইছে। ঠিক আছে, বি এর সর্বাধিক ওজন কত জানতে চাইছে, তাহলে বিটার ওজন মনে করলাম ডব্লিউ, সর্বাধিক ওজন ডব্লিউ, এটা জানতে চাইছে। সমস্ত সিস্টেমটা সাম্য অবস্থায় আছে, তাহলে কি মনে হচ্ছে কি হবে, কে কাকে ব্যালেন্স করছে, আমরা সব ভাগ করে দিয়েছি, ডব্লিউ নিশ্চয়ই টি কস্ট সাইন থিটাকে ব্যালেন্স করছে, তাহলে টি সাইন থিটা সমান হবে ডব্লিউ। টি কস থিটা কাকে ব্যালেন্স করছে, এখানে ঘর্ষণ বলকে ব্যালেন্স করছে, তাহলে টি কস থিটা সমান হবে ঘর্ষণ বল এফ, আর এফ মানে হচ্ছে মিউ এম জি, কিছুই নয়, এককে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই, 1/2 করে পাই, এককে 2 দিয়ে যে ভাগ করবো সাইন থিটা বাই কস থিটা, টিটা তো কেটেই যাবে, তাহলে ট্যান থিটা সমান কত হবে ডব্লিউ বাই মিউ এম জি, তাহলে ডব্লিউ সমান কত হবে মিউ এম জি ট্যান থিটা, ব্যাস অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা খুব বিশেষ কিছু নেই, শুধুমাত্র এখানে ঘর্ষণ আছে, আর যা আছে সব হচ্ছে ফোর্সগুলোকে ব্যালেন্স করার, অর্থাৎ সাম্যাবস্থান কী করে নিয়ে আসবো, সাম্যাবস্থানের মেকানিজমটা তুমি জানো নাকি সেইটা পরীক্ষা করার, এছাড়া কঠিন কিচ্ছু নেই, অঙ্কটা দেখে অনেক জটিল মনে হতে পারে, এটা খুব এটা বিশেষ কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, আশা করি আজকের যেটা পড়ানো হলো সেটা তোমরা ভালো মতন বুঝতে পেরেছো। তো পরের দিন আমরা বৃত্তীয় গতি শুরু করবো, চলো ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থেকো।